ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনায় বসতে দেশটি প্রস্তুত, তবে কোনো চাপের মুখে নয়। এছাড়া তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি না বলেও স্পষ্ট জানিয়েছেন আগারচি। শুক্রবার তুরস্ক সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদানের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে গিয়ে আরাঘচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় তেহরানের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো চাপের মুখে আলোচনায় যেতে রাজি নয় দেশটি। তিনি বলেন, ইরানের মানুষের নিরাপত্তা অন্য কারো মাথা ব্যথার বিষয় না। ইরান সরকার তার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও আবারও জানান আগারচি। এদিকে শুক্রবার হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের অনেকগুলো যুদ্ধ জাহাজ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় হেগসেথ বলেন, ইরানের হামলা চালানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। ইরানের বিক্ষোভের পর থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বেড়েই চলেছে। বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন ইস্যুতে উত্তপ্ত বাক বিনিময় করেন ট্রাম্প খামেনি। যদিও বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি। গত 2 সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজসহ কয়েকটি রণতরীর একটি নৌবহর, যা দুই দেশের দ্বন্দ্বকে আরও উস্কে দিচ্ছে। ইরানের পরমাণু কার্যক্রম এবং মিসাইল উৎপাদন নিয়ে প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় দেশটিতে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে হুমকি পাল্টা হুমকিও। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলায় ছোট একটি ভুল অগ্নিগর্ভে পরিণত করতে পারে মধ্যপ্রাচ্যকে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। একের পর এক হুমকি আর নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে দমাতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুতেই যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি নয় তেহরান। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প চান এমন শক্তিশালী হামলা যাতে দ্রুত বিজয় ঘোষণা করা যায়। তবে সরকার দুর্বল হয়ে পড়লেও ইরানে হামলা মোটেও যে সহজ নয় তা বলছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই। তিনি বলেন, কেউ জানে না ইরানে এরপর কে আসবে। ভেনিজুয়েলার মতো সেখানে সরকার পরিবর্তনের প্রস্তুতি নেই বলেও সূত্ররা জানান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প ভেনিজুয়েলার অভিযানের সঙ্গে তুলনা করেন। তবে কর্মকর্তারা বলেন, ইরানে অভিযান অনেক বেশি জটিল, কারণ ইরানের রয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান। এছাড়া যুক্তরাষ্ট্র হামলা চালাতে চাইলে যেসব দেশ তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে তারা ইরানের বৈধ লক্ষ্য হয়ে উঠবে। এমন হুমকিতে আকাশপথ ব্যবহার করতে দিতে চায় না আরব দেশগুলো। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার টার্গেটে থাকা তেহরানের গুরুত্বপূর্ণ নেতারা কখনোই সহজ লক্ষ্য নয়। এর আগেও ইসরায়েল হামলা চালাতে চেয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর। তবে সে সময় ইসরায়েল খুঁজেই পায়নি খামেনিকে। গেলবার যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও গোয়েন্দা সূত্র বলছে, ইরান সেগুলো আরও গভীরে পুনর্নির্মাণ করেছে। এছাড়া জাতিসংঘের পরিদর্শকদেরও প্রবেশে বাধা দেয়া হয়েছে। অন্যদিকে তেহরানকে সহযোগিতায় মুখে আছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। ইরানে মার্কিন হামলার ফলে লোহিত সাগর কার্যত অচল হয়ে পড়ার শঙ্কা রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো আগে থেকেই হুমকি দিয়ে আসছে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর। বিশেষজ্ঞরা বলছেন, হুমকি আর পাল্টা হুমকিতে কঠিন এক সময় পার করছে মধ্যপ্রাচ্য। যে কোনো ভুল সিদ্ধান্ত অস্থির করে তুলতে পারে অঞ্চলটিকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা শুধুই সে অঞ্চলকেই অস্থির করবে না, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় এক হুমকি। আরাফাত ইসলাম, ৭১। গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পারাপার এলাকা আগামী রোববার থেকে আবারও খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজার বেসামরিক নীতি সমন্বয়ক ইসরায়েলি সরকারি সংস্থা কোগট এই ঘোষণা দেয়। গাজা ও মিশরের মধ্যে মানুষ চলাচলের জন্য ক্রসিংটি খোলা হবে। তবে গাজার ২০ লাখেরও বেশি মানুষের মধ্যে কতজনকে এই ক্রসিং দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে সেটি জানানো হয়নি।
কোগাট এক বিবৃতিতে জানিয়েছে মিশর থেকে গাজায় বাসিন্দাদের ফেরার অনুমতি দেওয়া হবে, তবে এটি কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে যারা চলমান যুদ্ধের সময় গাজা ছেড়েছিলেন এবং মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরায়েলের আগাম নিরাপত্তার ছাড়পত্র পাওয়ার পরই তারা প্রবেশ করতে পারবেন। গাজায় 20 লাখেরও বেশি মানুষের জন্য রাফা ক্রসিংটি বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র পথ। 2024 সালের মে মাসে গাজার যুদ্ধে প্রায় 9 মাসের মাথায় ইসরায়েলি বাহিনী এই সীমান্ত পথটি নিয়ন্ত্রণের দখল করে নিয়েছিল। এর ফলে গাজার সাধারণ মানুষের যাতায়াত ও মানবিক সহায়তা পৌঁছানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 41 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর অভিযোগ, দাবি নিহতদের সাথে প্রতিবেশী দেশ ভারতের সংশ্লিষ্টতা রয়েছে। স্থানীয় সময় শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রথম অভিযানে বেলুচিস্তানের হোরনাই জেলায় উপকণ্ঠে অন্তত 30 জন নিহত হয়। নিহতরা ফিতনা আল খাউরিজ গোষ্ঠীর সদস্য। অন্যদিকে পঞ্জগুর জেলায় পৃথক এক অভিযানে ফিতনা আল হিন্দুস্তান গোষ্ঠীর 11 জন সদস্য নিহত হয়। অভিযানে অস্ত্রশস্ত্রের পাশাপাশি গত ডিসেম্বরে একটি ব্যাংক ডাকাতির সময় লুট হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে পাকিস্তানের দাবির প্রেক্ষিতে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। তুষারপাতের জেরে উত্তর সিকিমের উঁচু এলাকায় বরফের মাঝে আটকে পড়া 28 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, উত্তর সিকিমের 0 পয়েন্টে বুধবার থেকে বৃষ্টির সাথে তুষারপাত চলছে, আর সেখানে তুষারপাত উপভোগ করতে প্রচুর পর্যটক জড়ো হয়। কিন্তু তুষারপাতের ফলে কিছু রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় পর্যটকদের 3টি গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশের সাথে নিয়ে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। পরে 24 ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এই অবস্থায় 0 পয়েন্ট থেকে পর্যটকদের দ্রুত সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতে সম্প্রতি 2 জনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণের পর সতর্কতা জারি করেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দেশ দুটি তাদের বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং বাড়িয়েছে। তবে নিপা অন্তত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, এটি মূলত প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। নাহিদা রিন্থির রিপোর্ট। ভারতে নতুন করে নিপা ভাইরাস সংক্রমণের খবরে আবারও উদ্বেগ ছড়াচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। প্রাণঘাতী এই ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ একাধিক দেশ বিমানবন্দরে জোরদার করেছে স্বাস্থ্য পরীক্ষা। এটি মূলত প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। বর্তমানে এটি পশ্চিমবঙ্গে ঢুকেছে। আজ সকালে আমি নিউজ দেখছিলাম, নিপা ভাইরাস মানুষকে সংক্রমিত করছে, এমনকি শিশুসহ কয়েকজন এই ভাইরাসে প্রাণও হারিয়েছে। তাই আগামী দিনে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ফলখেকো বাদুড়কে এই ভাইরাসের প্রাকৃতিক বাহক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাস আক্রান্তদের মৃত্যু হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। 1999 সালে মালয়েশিয়ায় প্রথম শনাক্ত হয় এই ভাইরাস। প্রাথমিক সংক্রমণ বাদুড় থেকে হয়, এমনকি বাদুড়ের খাবার খাওয়া এবং পানি পান করার বিষয়ে সতর্ক হওয়া উচিত। দূষণমুক্ত পানি পান করতে হবে। এরপর থেকে বাংলাদেশে প্রায় প্রতি বছরই ছোট পরিসরে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে ভারতেও মাঝে মধ্যে সংক্রমণের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংস্থা CEPI এর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 750 জন এতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 415 জন মারা গেছেন। তবে শুরুর দিকে এটি শূকরের সংস্পর্শে ছড়ালেও বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে বাদুড়ের মাধ্যমে। বাদুড়ের লালা বা প্রস্রাবে দূষিত ফল কিংবা কাঁচা খেজুরের রস পান করলে খুব সহজেই মানুষ সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নিপা ভাইরাসের উপসর্গ শুরুতে সাধারণ জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথার মতো হলেও পরে এটি মারাত্মক রূপ নিতে পারে। অনেক ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ, শ্বাসকষ্ট, খিঁচুনি, এমনকি কোমায় চলে যাওয়ার ঘটনাও দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিপা অত্যন্ত ভয়ঙ্কর হলেও এটি এখনও মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ার মতো রূপ নেয়নি। তাই বিশ্বব্যাপী মহামারীতে পরিণত হওয়ার আশঙ্কা আপাতত কম। এছাড়া এই ভাইরাসে কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে আশার কথা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কোভিড টিকার মতো প্রযুক্তিতে তৈরি নিপা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করেছেন বাংলাদেশে। সব মিলে নিপা ভাইরাস নিয়ে সতর্ক থাকা জরুরি, আতঙ্কিত হওয়ার কারণ নেই, এমনটাই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নাহিদা রিন্থি, ৭১। ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২৫ জন। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মতে সর্বশেষ আরও ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সপ্তম দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত। তবে এই পর্যন্ত ৪১ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি এই দুর্ঘটনা থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে চরম ভোগান্তির মুখে পড়েছে উদ্ধারকর্মীরা। এদিকে ভূমিধস ছাড়াও পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। এমনকি দেশটির রাজধানী জাকার্তা সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যেই সদ্য সমাপ্ত ৩ ধাপে জাতীয় নির্বাচনে সেরা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি বিপুল জয় পেয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার ও শুক্রবার প্রকাশিত ফলে দেখা যায় ভোটের সব ধাপে একাধিপত্য সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি অর্থাৎ পার্লামেন্টের উচ্চ নিম্নকক্ষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পেয়েছে দলটি। নিম্নকক্ষের ২৬৩টির মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষের ১৫৭টির মধ্যে ১০৯টি আসনে জিতেছে ইউএসডিপি। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ান এখনও এই নির্বাচন মেনে নেয়নি। কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এবং পশ্চিমা দেশও এই নির্বাচনকে প্রহসন বলে নিন্দা জানিয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিরোধী অভিযানে ২ শতাধিক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে অর্ধশতাধিক বাংলাদেশি রয়েছেন। শুক্রবার মালয়েশিয়ান গণমাধ্যম বার্নামা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তামান ইমাস এলাকায় যৌথ এক অভিযান চালায় মালয়েশিয়ান ইমিগ্রেশন ও জাতীয় নিবন্ধন বিভাগ। এ সময় কিছু জায়গায় থার্মাল ড্রোন ব্যবহার করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্তরাজ্য বিএনপির অফিসিয়াল পেজ খোলা হয়েছে। লন্ডনে দলটির কার্যালয়ে পেজটির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক কামাল উদ্দিন। এ সময় তিনি জানান, এর মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি দলের সব সিদ্ধান্ত ও কার্যক্রমের তথ্য পেজটিতে পাওয়া যাবে বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।